ভ্যান চলে আসবে দাদা ভাই, অপারেশন শুরু করো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে সব তুলে ফেলতে হবে, রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, এই নে এই নে, চল 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 চল। শহরে আবার সোনার দোকানে ডাকাতি। গত 2 মাসের মধ্যেই এই নিয়ে 4টে সোনার দোকানে লুট হয়েছে। প্রতিবারের মতো এবারেও দোকানের তালা না ভেঙেই ডাকাতি হয়েছে। পুলিশ এখনো অন্ধকারে। শহরে আবার সোনার দোকানে সকাল থেকে একই খবর দেখিয়ে চলেছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না, কোনো ক্লুই নাকি পাচ্ছে না। আসলে ক্রাইম সিনে সবসময় ক্লু পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে নানান রকম যোগ বিয়োগ করে ক্লু খুঁজে বের করতে হয়। বৌদি, তুমি নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছো? এতদিন ঠিক শিওর ছিলাম না, এবারের ডাকাতিটা দেখে মোটামুটি কনফার্ম বলতে পারবো। এসো তোমায় দেখাচ্ছি। প্রত্যেকটা সিরিয়াল ক্রাইমেরই একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সেটা স্থান, কাল, পাত্র, ভিকটিম, মোটিভ যা কিছু হতে পারে। আর যতক্ষণ না ওই প্যাটার্নটা ধরতে পারা যাচ্ছে ততক্ষণ ক্রিমিনালের নেক্সট স্টেপটা জাজ করা যায় না। তুমি সেটা ধরতে পেরেছো? পেরেছি। এদিকে দেখো, এই 3টে সোনার দোকানে ডাকাতি হয়েছে। কেমন? ডাকাতিগুলো এক ধার থেকে হয়েছে, মানে সেম ডিরেকশনে। বেশ, ডাকাত যেন একদিক থেকে সাফ করতে করতে আসছে। হ্যাঁ বৌদি, এটা আমিও ভেবেছি। এবার ধরো এটা আজকের ক্রাইম স্পট। এবার বলো দেখি, গতবারের দোকানটার থেকে আজকের দোকানটার দূরত্ব কত? হ্যাঁ, মোটামুটি ঘন্টা 2 হবে। রাইট। এবার যদি খেয়াল করে দেখো, দেখবে প্রত্যেকটা দোকানের মধ্যেই মোটামুটি 2 ঘন্টার মতন একটা ডিস্টেন্স রয়েছে। তাই তো, এটা তো খেয়াল করিনি। শুধু তাই নয়, যে কটা দোকানে চুরি হয়েছে প্রত্যেকটারই আরো বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। মাঝের ছোটখাটো দোকানে কিন্তু লুট হচ্ছে না। হ্যাঁ, তাই তো। আর সব কটা দোকানই নিকটবর্তী থানা থেকে মোটামুটি 1 ঘন্টার বেশি দূরত্বে। মানে লাইভ সিসিটিভি ফুটেজ দেখে কেউ পুলিশে খবর দিলেও পুলিশ পৌঁছতে পৌঁছতে ডাকাত পালিয়ে যেতে পারে। আর ডাকাতিগুলোও হচ্ছে মোটামুটি সপ্তাহখানেক পরে পরে। কেউ যেমন রসদ ফুরলে বাজার যায়, এ যেন ঠিক তেমনই। ব্রিলিয়ান্ট বৌদি। কিন্তু বৌদি, এর থেকে তো ডাকাতদের আইডেন্টিটি বুঝতে পারা যাবে না। কিন্তু নেক্সট ক্রাইমটাকে তো আটকানো যেতে পারে। ভালো করে ভেবে দেখো, প্যাটার্ন অনুযায়ী এবার কিন্তু আমাদের দোকানের এরিয়াতেই চুরি হওয়ার কথা, কারণ এই দোকানটার থেকে আমাদের দোকানের এরিয়ার দূরত্ব মোটামুটি ঘন্টা 2। আর পুলিশ স্টেশনও মোটামুটি 50 মিনিটের দূরত্বে। কিন্তু আমাদের এখানে তো এত বড় সোনার দোকান নেই বৌদি। কেন? আমাদের শাড়ির দোকানের পাশেই তো পান্নালাল বাবুর সোনার দোকান। তুমি ভুলে গেলে? ওদেরও তো 3টে ব্রাঞ্চ আছে। সত্যিই তো। এবার আমরা কি করব? আমরা নিজে থেকে আর কি বা করব বলো? তবে আমি ভাবছি কাল পুলিশকে আমার থিওরিটা জানিয়ে আসবো, তাহলে হয়তো ওদের অন্ধকারে হাতড়াতে হবে না। আর তাই আপনি হাতে হ্যারিকেন নিয়ে পুলিশকে পথ দেখাতে এসেছেন? দেখুন, আমি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে পুলিশকে সাহায্য করতে এসেছি। বাড়ির কাজের লোক ফাঁকি দিচ্ছে কিনা আপনি সেটা দেখুন। দয়া করে পুলিশ স্টেশনে গোয়েন্দা বৌদি সাজতে আসবেন না। আর রইল এই ক্রিমিনালগুলোর কথা, সব বড় রাস্তার মুখে পেট্রোলিং বসানো হয়েছে, কোনো গাড়ি চেকিং ছাড়া যাবে না। এইবারটা ফাঁকি দিয়েছে, কিন্তু এর পরের বার আর পারবে না। বেস্ট অফ লাক। সময় নেই, সময় নেই, কুইক কুইক। বিয়ের সিজন, অনেক গয়না দাদা ভাই। যা নিয়েছিস তাতেই হবে। ভ্যান এসে গেছে, এক্ষুনি বেরোতে হবে। চল। হ্যাঁ, চলো চলো। এই মালিনী, শুনছো? পান্নালাল বাবুর ছেলে ফোন করেছিল, জানো? কাল রাতে ওদের দোকানে নাকি ডাকাতি হয়েছে। ঠিকই যা ভেবেছিলাম। আরে ডাকাতির খবরে তো পান্নালাল বাবু খুব অসুস্থ হয়ে পড়েছেন। বাবার তো শরীরটা ভালো নেই, আর আমারও অফিসে যা চাপ। তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখা করে আসবো। আচ্ছা। অন্য সময় হলে তাও একটা কথা ছিল বৌমা, কিন্তু এই বিয়ের সিজনে কারখানা থেকে প্রচুর গয়না নিয়ে এসেছিলাম, তার উপরে ছেলেটার বিয়ে,
নতুন বৌমার জন্য কত স্বাদ করে গয়না বানিয়েছিলাম গো, বড্ড ক্ষতি হয়ে গেল বৌমা, বড্ড ক্ষতি হয়ে গেল। হায় 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 হায়। কাকাবাবু আপনি একটু শান্ত হন, এতটা ভেঙে পড়বেন না। ব্যবসায় তো ওঠা পড়া আছেই বলুন, আর তাছাড়া ইন্স্যুরেন্সের টাকাতেও তো কিছুটা হেল্প নিশ্চয়ই হবে। হ্যাঁ গো, নাড়ুটাকে তো এবার না ছাড়লেই নয়, বেচারা কাল থেকেই কেঁদে চলেছে। ও মা, ও কে কাকিমা? আর কাঁদছেই বা কেন? আর বলো না বৌমা, ওর নাম নাড়ু। এই হপ্তাখানেক আগেই কাজে লেগেছে। ওই টুকটাক 5-4 মাস খাটে, দোকানে টিফিন দিয়ে আসে আর কি। কিন্তু কাল সকালে ওর দেশ থেকে খবর এসেছে পড়ে গিয়ে ওর মায়ের নাকি হাত ভেঙে গেছে। তাই কাল থেকেই বাড়ি যাওয়ার জন্য বায়না জুড়েছে, আর আজ তো একেবারে কেঁদে একসা। আচ্ছা, কেঁদো না। তোমার বাড়ি কোথায় নাড়ু? সকালে বাড়ি গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবে না? তুমি বললে আমি গাড়ি করে পৌঁছে দিতে পারি। না, আমার বাড়ি অনেক দূর, বীরভূমে। বীরভূমে? এতদিন কি তুমি ওখানেই ছিলে, নাকি কলকাতায় অন্য কোথাও কাজ করতে? না না, ওখানেই থাকতো। প্রথম আমার বাড়িতেই কাজে জুটেছে, তা কাজে ঢুকতে না ঢুকতেই বাড়ি যাওয়ার তাল। যা বাবা যা, তুই ঘুরে আয়, তোর মন যখন ছুটেছে যা গিয়ে মাকে দেখে আয়, যা। সবেই মাত্র কলকাতায় এসেছে, কিন্তু কথাতে বীরভূমের ডায়ালেক্ট নেই তো, কিছু তো একটা গন্ডগোল আছে। তাহলে আমি আসি। হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারিনি। বাস স্টপেই আছি, 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ, রাখি। আপনি এখানে? আগে বলো, তুমি এখানে কেন? স্টেশন তো এখান থেকে হাঁটা পথ, তা উল্টো দিকে। তা তুমি এখান থেকে বাসে করে 40 মিনিটের মধ্যে কোথায় যাচ্ছ? আমি তো... হ্যাঁ, তুমি তো কি ডাকাতির মাল পাচার করতে যাচ্ছ বুঝি, নাকি বিক্রি করতে যাচ্ছ? ডাকাতি? আমি কিছু জানি না, আপনি এসব কি বলছেন? একদম না জানার ভান করবে না। আমি জানি কাকাবাবু সোনার দোকানের ডাকাতির পিছনে তোমারই হাত আছে, তুমি মাস্টার মাইন্ড। গয়নাগুলো কোথায় আছে শিগগিরই বলো। আমি সত্যি বলছি, আমার মায়ের পা ভেঙে গেছে, আমি মাকে দেখতে যাচ্ছি। বাড়িতে তো বললে মায়ের হাত ভেঙেছে, সেটা এখন পা হয়ে গেল, আর সেই আনন্দে তুমি বসে বসে আইসক্রিম খাচ্ছ। মানে কান্নাকাটিটা শুধু শো অফ ছিল, তাই তো? আমি কিছু জানি না, আমি সত্যি বলছি। কিন্তু আমি তো জানি, আমি সব জানি, আর চুপচাপ সব কথা সত্যি করে না বললে পুলিশও জানবে। হ্যাঁ, একটা কথা মনে রেখো, আশেপাশে কিন্তু অনেক পুলিশ সাদা পোশাকে ঘুরছে। পুলিশ? কোথায় পুলিশ? না না, আমায় পুলিশে দিও না প্লিজ। তাহলে বলো, ডাকাতির গয়না দিয়ে কি করেছো, কোথায় রেখেছো? তোমার দলে আর কে কে আছে? গয়না আমার কাছে নেই, বিশ্বাস করো, ওগুলো দাদা ভাইয়ের কাছে আছে। দাদা ভাই? সেটাকে ডাকাত দলের সর্দার? আমার দাদা ভাই ডাকাত না, আমার দাদা ভাই ভালো। দাদা ভাইয়ের নামে কিছু বলবে না। বলবো না, বেশ বলবো না, কিন্তু তাহলে আমাকে ওর কাছে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। না না, পুলিশ না, আমি তোমায় বীরনগরে নিয়ে যাচ্ছি। এটাই তোমাদের বীরনগর গ্রাম? হ্যাঁ গো, খুব গরিব গ্রাম। চারিদিকে দেখো, এই যে জমিতে ভালো চাষ হয় না, তেষ্টা পেলে জল নেই, খিদে পেলে খাবার নেই, রোগ হলে ওষুধ নেই, কত লোক যে মারা গেছে। কেন? ওই তো টিউবওয়েল। ওটা তো দাদা ভাই করে দিয়েছে। দাদা ভাই হাল না ধরলে তো গ্রামের সবাই মরেই যেত। এখন আমরা খেতে পাই, পড়ার বই পাই, ওষুধ পাই। ওই দেখো না, এই সপ্তাহের খাবার এসেছে ভ্যানে করে। হ্যাঁ, আমাদের গ্রামে তো কারো গাড়ি নেই, তাই সবকিছু ভ্যানে করেই আসে। এবার বুঝতে পেরেছি। বেশ, চলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। ওই যে দাদা ভাই। দাদু, তোমার প্রেসারের ওষুধ এসে গেছে। আমি বিকেলে যখন ক্লাস করাতে যাব তখন দিয়ে আসব। দাদা ভাই, উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। নমস্কার, আমি মালিনী সেন। তা বলে তুই বাইরের লোককে এখানে নিয়ে আসবি? বাইরের লোক হলেও
আমি কিন্তু ভিতরের সব খবরই জানি। নাড়ু, আমি কি করব? এখানে না আনলে তো পুলিশে ধরিয়ে দেবে বললো, তাহলে পুলিশ আমাদের সবাইকেই তুলে নিয়ে যেত। আর তোর মনে হয় এখন পুলিশ আসবে না? তুই এখনো এইসব বড় লোকদের কথায় বিশ্বাস করিস? বড় লোকদের ওপর তোমার খুব রাগ দেখছি, তাই জন্যই কি শহরের সবচেয়ে বড় বড় সোনার দোকানে ডাকাতি করলে? হ্যাঁ করেছি, ডাকাতি করেছি, না হলে কি করতাম? না খেয়ে মরতাম? চুরি করা মহাপাপ বলে? মালিনী ম্যাডাম, ওসব বই আমিও পড়েছি। এই তন্ময় পাল এমএসসি পাস। কিন্তু প্রবলেমটা কি জানেন? আমার গ্রামের দুধের শিশুগুলো এখনো সেসব বোকা বানানোর বইগুলো পড়েনি, তাই খিদে পেলে ওরা চেঁচায়। যতক্ষণ না খাবার পায় ততক্ষণ চেঁচায়, আর তারপর আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। কি করতাম আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। কেন? সৎ পথে রোজগার করতে? রোজগার? তাও সৎ পথে? কিভাবে বলুন তো? গ্রামের আশেপাশের পুকুরগুলো বুঝিয়ে প্রমোটাররা বড় বড় বিল্ডিং করে তুলেছে। একই রুক্ষ জমি, তাতে জলের অভাব। চাষিদের কপাল ফাটলো, গ্রামে একটা কল পর্যন্ত নেই। খিদের কথা বাদ দিন, মানুষ তো তেষ্টাতেই মরে যাচ্ছিল। সরকার টাকা পাঠায়, সেই টাকা কোন ম্যাজিকে বিডিও অফিস থেকে আর গ্রামে এসে পৌঁছয় না, লস্ট ইন ট্রানজিট। কিন্তু তুমি তো পড়াশোনা জানো, চাকরি করলে না কেন? শুধু আমি নই ম্যাডাম, আমাদের গ্রামে প্রায় সবাই পড়াশোনা জানে। যদিও বা একটাই মাত্র স্কুল ছিল, টিচার আর প্রপার ইনফ্রাস্ট্রাকচারের অভাবে সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা কয়েকজন মিলে নিজেরাই বাচ্চাদের পড়াই, কিন্তু পড়াশোনা জেনে যে সত্যি কি লাভ হবে জানি না। ওদেরও হয়তো চাকরির ইন্টারভিউ দিতে দিতে জুতোর শুকতলা হয়ে যাবে, তবু চাকরি জুটবে না, কোনো সুপারিশ তো নেই। কিন্তু তা বলে তোমরা যে পথটা বেছে নিয়েছো সেটা কি সঠিক পথ? ঠিক ভুল জানি না ম্যাডাম, আমরা শুধু জানি যে এই একটা পথই আমাদের বাঁচিয়েছে। আর জীবনে ঠিক ভুল সত্যি মিথ্যে এই সব কিছুর থেকে বড় হলো বেঁচে থাকা। হ্যাঁ ম্যাডাম, জীবনে বেঁচে থাকাটাই সবচেয়ে জরুরি। কিন্তু দিনের শেষে এই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি ভারী বলে মনে হবে না তো? যে দোকানগুলোতে তোমরা ডাকাতি করলে তাদের কত কর্মচারীর হাঁড়ি চড়ে সেই দোকান থেকে জানো? মালিক হয়তো ক্ষতিটা সামলে নেবে, কিন্তু তাদের কি হবে? তোমার কি মনে হয় মালিকরা সেই কর্মচারীদের ওপরে সন্দেহ করে তাদের বরখাস্ত করবে না? তাহলে কি আপনি এই মানুষগুলোকে নিয়ে মরে যেতে বলছেন? না, তা কেন বলবো। আমি শুধু বলছি, এতদিন তো একা একা লড়াই করে দেখেছো, বারবার হেরে গেছো। এবার একবার একজোট হয়ে সৎ পথে হেঁটে দেখোই না। এই যেমন ধরো, আজ একসাথে একজোট হয়ে একটা কাজ করছো, কিন্তু ভুল কাজ করছো। এতে হয়তো সাময়িক সমস্যার সমাধান হবে, কিন্তু এটা তো আজীবন চলতে পারে না। এই যে ম্যাডাম শুনুন, ওরকম জ্ঞানের বাণী না সবাই কপচাতে পারে। সাহায্যের বেলায় বড় লোকদের আসল রূপ বেরিয়ে আসে। যান যান, বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমন গিয়ে যান। খোকন, এটা কিরকম অসভ্যতা? এভাবে কথা বলছিস কেন ওনার সঙ্গে? আমি কিন্তু এরকম অভদ্রতা টলারেট করব না। এক্ষুনি সরি বল। সরি ম্যাডাম। কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে মানুষদের অভিজ্ঞতা মানুষকে বিষিয়ে দেয়। না না, ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। আর ঠিক এই কারণেই তোমরা যাদের জন্য এত কষ্ট করছো, সেই ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎও একদিন এরকমই অন্ধকার হয়ে যাবে। একটা কথা কখনো ভেবে দেখেছো, যে বাচ্চাগুলোকে তোমরা পড়াচ্ছ, ভালো মন্দের জ্ঞান দিচ্ছ, তারা তাদের আশেপাশে কি দেখে বড় হচ্ছে? ওরা কি কোনোদিন সৎ পথে রোজগার করার চেষ্টা করবে? করবে না, করবে না। ওদের রোল মডেল তো ওদের এই দাদা ভাই। তাই পড়াশোনা করে ওরাও চাকরি না খুঁজে চুরি ডাকাতি করবে। তোমরা হাল ছেড়ে দিয়ে ভুল পথে পা বাড়িয়েছো, আর ওরা ওই ভুলটাকেই ঠিক জেনে এগোবে। তোমরা কি সবাই তাই চাও? না না না, আমার গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে অনেক বড় মানুষ হবে, দেশের সেবা করবে। ওরা কখনোই চুরি ডাকাতি করবে না, ওরা মাথা উঁচু করে রোজগার করবে। তার জন্য যে ওদের দাদা ভাইকেই সেই সৎ পথে রোজগার করে মানুষের পাশে থাকার পথটা দেখাতে হবে। কিন্তু কিভাবে? সত্যি বলছি ম্যাডাম, আমরা অনেক চেষ্টা করেছি। তাহলে আমার একটা কথা শোনো, আরেকবার চেষ্টা করো, কিন্তু একা একা নয়, জোট বেঁধে চেষ্টা করো। কিন্তু আমরা যে অলরেডি অপরাধ করে ফেলেছি, আমরা আর মূল স্রোতে কিভাবে ফিরবো? দেখো তন্ময়, হয়তো দেশের আইন কানুন অন্য কথা বলবে, কিন্তু আমি নিজে মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগ অন্তত পাওয়া দরকার। আর আমার মনে হয় মুহূর্তের দুর্বলতায় কিছু ভুল হয়তো তোমরা করেছো, কিন্তু রক্তে তোমাদের অপরাধের নেশা নেই। তাই যা যা জিনিস ডাকাতি করেছো তা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু সবটা যে নেই, কিছু কিছু টাকা তো আমরা গ্রামের মানুষদের জন্য খরচ করেছি। হোক না, যেটা খরচ হয়েছে সেটা না হয় কয়েকজন ধনী মানুষের গরিব সহনাগরিকের প্রতি সাহায্য হিসেবেই ধরলাম, কিন্তু বাকিটা ফেরত দিয়ে দিতে হবে যে। বেশ,
তাই হবে। কিন্তু ডাকাতি ছেড়ে দিয়ে আমরা কি করব? এতদিন জোট বেঁধে যেভাবে মানুষের ঘুম কেড়ে নিয়ে উপার্জন করেছো, এবার জোট বেঁধে একইভাবে মানুষের নিশ্চিন্তের ঘুম ফিরিয়ে দিয়ে উপার্জনের চেষ্টা করো। আর হ্যাঁ, সুপারিশের কথা যদি বলো, সামনে তো ইলেকশন, রাজনৈতিক নেতারা এখন যে কোনো ভালো কাজে সুপারিশপত্র লিখে দিতে আপত্তি করবেন না মনে হয়। গোটা গ্রামের ভোট যখন এর সাথেই জড়িয়ে। হ্যাঁ, কিন্তু ঘুম পাড়িয়ে রোজগার আমি তো কিছুই বুঝলাম না। তুমি না পারলেও তোমাদের এই দাদা ভাই আশা করে নিশ্চয়ই বুঝতে পারবে, কি তাই না তন্ময়? আমি আপনার দেখানো পথেই হাঁটার চেষ্টা করব ম্যাডাম, আর যদি সফল হই তবে সেটাও আপনি ঠিক জানতে পারবেন। আমার ঘুমটা ভাঙানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম নয়, মালিনী বৌদি। আচ্ছা, মালিনী বৌদি। যাই বলো বৌদি, এটা কিন্তু তুমি ঠিক করোনি। তোমার পুলিশকে জানানো উচিত ছিল। ব্যাপারটা আমিও অনেক ভেবেছি মনি। তারপর ভাবলাম আমাদের দেশের জেলের নামই সংশোধনাগার। শাস্তি দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু আসামিদের জেলে পাঠানো হয় না, সংশোধন করার উদ্দেশ্যেই পাঠানো হয়। তন্ময় আর সঙ্গী সাথীরা যদি নিজে নিজেই শুধরে যায় তাহলে সেই সুযোগটা আমাদের দেওয়াই উচিত। আর ওরা যে শুধরে গেছে সেটা কিভাবে প্রমাণ হবে? যখন ওরা ডাকাতির মাল ফেরত দেবে তখন। তুমি ওই আশাতেই থাকো বৌদি, ডাকাত নাকি নিজে থেকে মাল ফেরত দিতে যাবে। এটা কি সত্য যুগ? মালিনী, মালিনী, এই তো মনিও আছিস। তোমরা আজকের হট খবরটা পড়েছো? ওমা, কি খবর? এই দাঁড়াও, আমি পড়ে শোনাচ্ছি। এই দেখো কি লিখেছে। গতকাল রাতে বেনেপাড়া থানার বাইরে একটা বস্তায় অনেক সোনার গয়না আর নগদ 3 লক্ষ টাকা পাওয়া গেছে। সেই বস্তার সাথে একটা চিঠিও পাওয়া যায়। তাতে লেখা ছিল, মাননীয় দারোগা বাবু, আমি আপনারই একজন হতভাগ্য সহনাগরিক। প্রিয়জনদের দারিদ্র্যের জ্বালা সহ্য করতে না পেরে ভুল পথে চলে গিয়েছিলাম। গত 2.5 মাস ধরে শহরের যে কটা ডাকাতি হয়েছে তার দায় আমি স্বীকার করছি, এবং তার জন্য আপনাদের ও শহরবাসীর জীবনে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার জন্য ক্ষমাও চাইছি। সামনে এসে শাস্তি মাথা পেতে নেওয়ার মতো অবস্থা আমার নেই, কারণ আমার উপরে এখনো অনেকগুলো অসহায় মানুষ নির্ভরশীল। তাই তার বদলে আমি আপনাকে 2টো জিনিস দিতে চাই। প্রথমত, আমি লুঠের গয়না আর গয়না বেচে যে টাকা পেয়েছিলাম তার বেশিরভাগটাই ফেরত দিলাম। এর মধ্যে অল্প কিছু টাকা খরচ হয়েছে, তা ফেরত দেওয়ার সঙ্গতি আমার নেই। আর দ্বিতীয়ত, আমি আপনাকে কথা দিচ্ছি, এই অন্যায় কাজ আর আমি কোনোদিনও করব না। একজন সৎ মানুষ হওয়ার চেষ্টা করব আমি। এতে আপনার আশাবাদী সহনাগরিক। শুনলে, এ হয় এই লুটের টাকা কেউ ফেরত দেয়? এটা কি সত্য যুগ নাকি বলিনি? সেটা তো মনি ভালো বলতে পারবে। কি বলো মনি? সত্য যুগই বটে। কিন্তু আমার মাথায় সত্যি এটা ঢুকছে না যে পুলিশরা এত কড়াকড়ি করেও গাড়িটা ধরতে পারলো না কেন? কোন ম্যাজিকে ওরা মালগুলো পাচার করলো বলো তো? ভ্যানে করে। ভ্যানে করে? ভোরবেলায় ভ্যানে করে পাড়ার ভিতর দিয়ে চাল ডালের বস্তা বা শাকসবজির সাথে গয়না পাচার হলে তো পুলিশ টিকিটিও খুঁজে পাবে না। হ্যাঁ, সত্যি মালিনী, তোমার মাথায় আসেও যত সব। এত দামি জিনিস নাকি ভ্যান রিক্সায় করে নিয়ে যাবে? গুড মর্নিং স্যার, আমরা বীরনগর গ্রাম থেকে আসছি। আমার নাম তন্ময় দে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু সাত সকালে এখানে কি চাই? স্যার, আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আপনি এই চিঠিটা পড়ুন স্যার, এখানেই সবটা গুছিয়ে লেখা আছে। এটা আবার কি? স্যার, এটা আমাদের এলাকার এমএলএ শ্রী রমেশ চৌধুরী মহাশয়ের সুপারিশপত্র। একবার পড়ে দেখলেই সবটা বুঝতে পারবেন। আরে, এ তো মেঘ না চাইতেই জল। আরে তোমরা আগে বলবে তো। এত ভালো একটা কাজের জন্য তোমরা নিজের থেকে এগিয়ে এসেছো। সত্যি তোমরাই পারবে আমাদের দেশটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে। তার মানে আপনি রাজি তো স্যার? আরে রাজি মানে আলবাত রাজি। তুমি সুপারিশ না নিয়ে এলেও কোনো চাপ ছিল না। এদিকে ফোর্সের যা অবস্থা, এত কম লোক নিয়ে কাজ করা যায়? তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সব রকম সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। কি গো বৌদি, দাদা এখনো ফেরেনি? না গো, দেখো না, ফোন করছি বারবার কেটে দিচ্ছে। ওমা, কি গো, এত দেরি হলো যে? আর ফোন কেটে দিচ্ছিলে কেন? আরে ক্লাবে গিয়েছিলাম তো,
পল্টুদা ডেকে নিয়ে গেল। কেন, কিছু হয়েছে নাকি? আর বলো না মালিনী, ক্লাবে দুটো ছেলে এসেছে মানে পুলিশ থেকে পাঠিয়েছে আর কি। ওরা এবার থেকে নাকি রাতে আমাদের পাড়ায় পাহারা দেবে। উমা, তাই নাকি? পুলিশে এখন এরকম রিক্রুটমেন্ট হচ্ছে বুঝি? আরে না না, ঠিক ডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়। ছেলে দুটো বললো ওই ওদের গ্রামের কয়েকটা ছেলে মিলে নাকি পুলিশের কাছে গিয়েছিল, পুলিশই দায়িত্ব নিয়ে ওদের ট্রেনিং দিয়েছে, আর ট্রেনিং এর পর পুলিশই ওদের সব পাড়ায় পাড়ায় সিকিউরিটির জন্য পাঠিয়েছে। এতে ওই চুরি ছিনতাইয়ের ঘটনা কমবে আর পুলিশেরও কাজ একটু কমবে আর কি। আর টাকা পয়সা সেটাও কি পুলিশ দেবে? হ্যাঁ, ওই পুলিশ অল্প কিছু দেবে আর পাড়ায় কমিটি তৈরি করে মাসে মাসে কিছু টাকা তুলে দেওয়া হবে। ওই সবাই মিলে দিলে গায়ে লাগবে না। এটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা, ছেলে দুটো কোথা থেকে এসেছে কিছু জানো? না মানে ওই আইডেন্টিটি প্রুফ টুফ? আরে গোয়েন্দা ম্যাডাম, ওদের পুলিশ পাঠিয়েছে বুঝেছো, জালিয়াতির কোনো প্রশ্নই নেই। আর ছেলে দুটোকে দেখেও তো বেশ ভদ্রসভ্যই লাগলো। কি যেন নাম বললো? হ্যাঁ হ্যাঁ, বীরনগর। ওই বীরনগর নামে কোন একটা জায়গা থেকে নাকি এসেছে। একজনের নাম সুজয় দাস আর আরেকজনের নাম তন্ময় পাল। যাক, একটা হিললে হলো। হ্যাঁ, হিললে? কার হিললে হলো? না মানে ওই পাড়ার সিকিউরিটির একটা হিললে হলো আর কি। ও তাই বলো? এবার তুমি আমার খিদের একটা হিললে করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ যাও। সত্যি বৌদি, তোমার অসাধ্য কিচ্ছু নেই। বীরনগরের রবিনহুডকে কি দারুণ কায়দায় এপারে সুপারম্যান বানিয়ে দিলে। আমি কিচ্ছু করিনি মনি, যা করেছে ওদের ইচ্ছে শক্তি ওদের দিয়ে করিয়ে নিয়েছে। আমি শুধু একটু চ্যানেলাইজ করে দিয়েছি। সে তুমি যাই বলো না কেন বৌদি, আমি নিশ্চিত ওরাও নিশ্চয়ই এটা স্বীকার করবে যে মালিনী বৌদি জবাব নেই। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।